রাজ্য বিজেপির কাণ্ডারি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্যই। আজ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শ্রমিকের নাম ঘোষণা হতে চলেছে। শ্রমিকই যে রাজ্যের পরবর্তী সভাপতি হতে চলেছেন সেই খবর সবার প্রথম রিপাবলিকই ব্রেক করে। সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে নবনির্বাচিত রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্যের সুপার এক্সক্লুসিভ সাক্ষাৎকার। 2026 নির্বাচনের আগে এই মুহূর্তে বিজেপির সবথেকে বড় রদবদল। এর আগে বারবার মনে করা হচ্ছিল যে হয়তো এই সময় দাঁড়িয়ে আর নতুন কোনো রদবদল নিয়ে নাও ভাবতে পারে বিজেপি, কারণ সুকান্ত মজুমদার যিনি এতদিন দায়িত্ব সামলে এসেছেন হয়তো তাকেই হয়তো সভাপতির দায়িত্বে কন্টিনিউ করা হতে পারে। কিন্তু যেহেতু এই রাজনৈতিক দল বারবারই একই কথা বলে এসছে, অর্থাৎ তাদের রাজনৈতিক আদর্শের কথা, পলিসির কথা যে এক ব্যক্তি এক পদ, তা তিনি যে দায়িত্বে পালন করুন না কেন, সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল যে এবার হয়তো বিজেপির রাজ্য সভাপতির পরিবর্তনটা খুবই আসন্ন। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা কথা অপবাদ থাকে যে সবকিছু নাকি বিজেপি একদম 11th আওয়ারে করে। এবার তাই নির্বাচনের অনেকটা সময় আগেই ঘোষণা করে দেওয়া হলো বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আপাতত দায়িত্ব সামলাচ্ছেন 2026-এর নির্বাচনের জন্য। রাজ্য সভাপতি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সঙ্গে রিপাবলিক বাংলার সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেন শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন তিনি? নতুন সভাপতির দায়িত্ব, বিজেপির সামনের চ্যালেঞ্জ এবং 2026-এ নির্বাচনের ক্ষেত্রে কি কি ইস্যু এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনার দরকার আছে, যে ইস্যুগুলো নিয়ে পথে নামতে হবে, রাস্তায় নামতে হবে এবং যে বার্তাগুলো খুব সচেতনভাবে স্পষ্ট ভাষায় সাধারণ মানুষের কান পর্যন্ত, সাধারণ ভোটারের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে। শ্রমিকদা, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। প্রথমেই জানাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে গোটা রাজ্য প্রায় আগুনের ওপর বসে রয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি একের পর এক, মানে অভয়ার ঘটনার পর এখনো মাত্র 10 মাসও পেরোলো না, একটা কসবা ঘটনা ঘটলো এবং সেখানেও ছত্র দেখতে পাচ্ছি আমরা শাসক যোগ স্পষ্ট। রিক্রুটমেন্ট থেকে শুরু করে অবৈধভাবে তাদের অ্যাডমিশন করানো এবং দিনের পর দিন কলেজ ক্যাম্পাসগুলো হয়ে গেছে কোথাও একটা বিকৃত যৌন প্র্যাকটিসের একটা আতুর ঘর। ভয়াবহ অবস্থা, যে বর্ণনাগুলো আমাদের কাছে এক এক করে আসছে। এখন হতে পারে এটা যে এখন যখন সামনে এসছে তখন তৃণমূলের ওপর থেকে নিচমহল পর্যন্ত সবাই বলছে যে কেউ কিছু জানতো না। আজকে জানা গেছে, আজকে সামনে এসছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। খুব সহজ বিষয়টা। কোনো মতাদর্শবিহীন, কর্মসূচিহীন কোনো রাজনৈতিক দলের নামধারী জনগোষ্ঠী যদি প্রতিক্রিয়ার কারণে কোনো রাজ্যের বা রাষ্ট্রের ক্ষমতায় চলে আসে, তার পরিণতি এটাই হয়। তৃণমূল কংগ্রেসের ঘোষিত দর্শন হলো জো জিতা ও সিকান্দার, আর তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হলো বুথে লিড দেওয়া। যদি কেউ বুথে লিড দিতে পারে, যদি কেউ স্বায়ত্তশাসিত কোনো সংস্থার উপরে হেজিমনি এস্টাবলিশ করে দিতে পারে, যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি পদক্ষেপকে বাজেয়াপ্ত করতে পারে, তাহলে সে এই দলে পুরস্কৃত হয়। তৃণমূল কংগ্রেসের আজকে যারা ক্যাবিনেটের মন্ত্রী আছেন এবং যিনি মুখ্যমন্ত্রী, এরা প্রত্যেকেই ছিলেন নিজেদের জীবনে কোনো না কোনো সময় কংগ্রেস কিংবা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা। তারাই যখন আজকের ক্ষমতার মূল বাগডোর নিয়েছেন, তারা সমস্ত জায়গায় নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। কারণ নির্বাচনটা তৃণমূলের কাছে একটা কম্পালশন, কোনো চয়েস নয়। তারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই এবং সংবাদ মাধ্যমকে তারা আক্রমণ করে। বিচার ব্যবস্থা তাদের হাতে আক্রান্ত। প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে। আইনসভায় কার্যত স্পিকারের যা কার্যকলাপ, সেটা কোনোভাবেই কোনো সংসদীয় রাজনীতি গণতন্ত্রকে আর যাই হোক সমৃদ্ধ করতে পারে না। কোনো সরকার যদি এটা দাবি করে যে সে সমস্ত কুকৃতি বন্ধ করে দিতে সক্ষম, তাহলে সেটা হাস্যকর হবে। সেটা সম্ভব নয়। বিচ্যুতি থাকবেই, দুষ্কৃতি থাকবে, অপরাধ মনস্ক মানুষজন থাকবে, সমাজের মধ্যে থাকে। কিন্তু তারপরে পুলিশ কিভাবে তাদের হ্যান্ডেল করছে, পুলিশ কভার আপ করার চেষ্টা করছে কিনা, পুলিশ যদি প্রমাণ লোপের চেষ্টা করে, তাহলে এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত না হলেও অনভিপ্রেত।
শ্রমিকদের একটা হবে না। বিষয় তো স্পষ্ট যে সুতরাং এটা এই চলবে। রাজ্যে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এবং পুলিশ, আমরা অভয়ের ক্ষেত্রে দেখলাম বারবার একই জিনিস দেখছি। এমনকি কয়েকদিন আগে একটা ছোট্ট মেয়ে তামান্না, সেখানে কালীগঞ্জে নির্বাচন হয়েছে, তাকে পর্যন্ত, বাচ্চা মেয়েটাকে পর্যন্ত এই শাসকের হিংসার শিকার হতে হলো। আমার বক্তব্য যে পুলিশ শাসকের হয়ে কাজ করছে। যদি কলেজের নির্বাচন, যেটা আপনি বললেন যে কলেজের নির্বাচন নিয়ে সরকারের এত থাকে, আপত্তি থাকে, সেই জায়গা থেকে মনে হয় যে 26-এর নির্বাচনটা আদৌ এই সরকার ক্ষমতায় থেকে করতে দেবে, মানুষকে ভোট দিতে দেবে 26-এর নির্বাচনে? এখানে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েনি। এখানে যেটা হয়েছে যে অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, ঠিক, টোটাল অ্যানার্কি। 26-এর নির্বাচনে মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভোট দেবে। 26-এর নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই, এমনকি বিরোধী দল বিজেপির হাতেও নেই। একটা প্রসঙ্গ বারবার উঠছে এবং আমাদেরও এই প্রশ্নের জবাব দিতে হয় যে কেন এখনো সরকারটা আছে, কেন 356 ধারা 355 ধারা প্রয়োগ করা হচ্ছে না। ভারতীয় জনতা পার্টি কোনো নির্বাচিত সরকারকে 356 ধারা প্রয়োগ করে ফেলে দেবার পক্ষপাতী নয়, বা নীতিগতভাবে আমাদের অবস্থান এর বিরোধী। কিন্তু নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেটা নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব। নির্বাচনে ভোটার লিস্ট যাতে ত্রুটিমুক্ত হয়, সেখানে যাতে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম না ঢোকে, ভুয়ো ভোটারের নাম না ঢোকে, সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নজরদারি করবার দায়িত্ব অবশ্যই বিজেপির, এবং সেই কাজ আমরা করছি। এই নির্বাচন তৃণমূলের বিসর্জনের নির্বাচন। শ্রমিকদা, এখানে একটা বড় কথা, যখনই এই নির্বাচনের বিষয়টা সামনে চলে আসে তখনই পাল্টা এই প্রশ্নও আসে যে মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে বিকল্প, এবং যেভাবে কোথাও বিগত কয়েক বছরে একদম মানে প্রান্তিক, সেটা হিন্দু সেন্টিমেন্ট হোক, চাকরি থেকে শুরু করে বা একের পর এক অপরাধ থেকে শুরু করে, প্রত্যেক ক্ষেত্রে বিজেপিকে আমরা দেখেছি রাস্তায় নামতে, প্রতিবাদ করতে। তবু প্রশ্ন আসে যে বুথ লেভেলে বিজেপির সংগঠন কি আদৌ মজবুত? সেক্ষেত্রে আমি জানি না যে এই মুহূর্তে ঠিক কিভাবে কি বদল আসছে, কিন্তু আমার প্রশ্ন একটাই জায়গাতে রয়েছে, 26-এর নির্বাচনকে একই রকম এক জায়গা থেকে মানে সমস্ত মানে সর্বতভাবে লড়াই করার জন্য বুথ লেভেলের সংগঠন সেটা কি মজবুত করার দরকার নয়? নাকি আপনাদের মনে হচ্ছে যে না, বিজেপির যে সংগঠন রয়েছে তা ইতিমধ্যে অনেক মজবুত এবং তা 26-এর জন্য যথেষ্ট? দেখুন, বিজেপির নির্বাচনী সংগঠন কিভাবে হবে সেটা তো সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা করা হবে না, বা কোনো স্টুডিওর ফ্লোরে সেটা আলোচিত হবে না। আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কোনো দলকে না ভেঙে, নিজেদের মতাদর্শের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করে। একদম আমাদের ঘোষিত যে অবস্থান 50-এর দশকের প্রথমে ছিল, সেই বহমানতাটাকে আমরা 2014 এবং পরবর্তীকালে 2024 সাল 25 সাল পর্যন্ত রাখতে পেরেছি। আমরা আমাদের অবস্থান থেকে সরে যাইনি। একটা সময় ছিল আমরা 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। অনেকে বলেছিলেন যে অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলাম লিখবেন বিভিন্ন পত্রিকায়, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিনও আমরা বলেছিলাম আমরা ভারতীয় রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। আমাদের পশ্চিমবঙ্গের ভোট শতাংশ 1%-এরও নিচে নেমে গিয়েছিল। আমাদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, কর্মীরা পোস্টার লাগাতেন, দেওয়াল লিখতেন, প্রচার করতেন, পরাজয় নিশ্চিত জেনেও তারা কিন্তু টিকে ছিলেন অন্য কোনো রাজনৈতিক দলে বা কোনো গড্ডালিকা প্রবাহে তারা গা ভাসিয়ে দেননি। তো তারা এই নির্বাচনকে তাদের মতো করে পরিচালিত করেছে। মানুষ আমাদের সঙ্গে থেকে মানুষকে এই জায়গায় পৌঁছেছে। আপনারা যেটাকে বুথ সংগঠনের কথা বলছেন, আপনারা অনেকে বলছেন যেটা বিজেপির বুথ সংগঠন নেই, যারা এগুলো বলছেন এটাই আমাদের আনন্দ দিচ্ছে যে আমাদের নিয়ে আজকে বিভিন্ন লোক বিভিন্নভাবে আলোচনা করছেন। এটাই আমাদের রাজনৈতিক সাফল্য, এবং এই সাফল্যকে সঙ্গে রেখেই আমরা এগিয়ে চলেছি। মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের কথা, মানুষের ব্যথা নিয়ে আমাদের বিরোধী দলনেতা প্রতিনিয়ত তারা লড়াই করে চলেছেন। সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি দেখেছেন কিভাবে রাস্তায় বসে তিনি লড়াই করছেন, সারা রাত তিনি গ্রেপ্তার ছিলেন, তিনি থানায় ছিলেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, যে দলকে দেশের মানুষ বিরোধী আসন থেকে তুলে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে তৃতীয়বারের জন্য, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে তাকে মুভমেন্ট করতে বাধা দেওয়া হয়েছে কোভিডের সময়। আমাদের এমপিরা, আমাদের এমএলএরা
তারা কিন্তু নিজের নির্বাচনী কেন্দ্রে মানুষের কাছে ত্রাণ নিয়ে যেতে পারেনি। 2021 সালে নির্বাচনের পর 26 দিনে আমাদের 57 জন বিজেপি কর্মী খুন হয়ে গেল। 27 জন মহিলা বিজেপি কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলল তারা গণধর্ষিতা হয়েছেন। সেদিন যদি পশ্চিমবঙ্গের মানুষ ক্লেম দ্য নাইট করতেন, সেদিন যদি পশ্চিমবঙ্গের মানুষ এই নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নামতেন, একটা সর্বাত্মক প্রতিরোধ হতো, তাহলে আজকে আপনাকে আরজি কর দেখতে হতো না, আজকে আপনাকে এই কলেজের ঘটনাগুলোকে দেখতে হতো না, বা তামান্নাকে আপনাদের সামনে থেকে চলে যেতে হতো না। এর কারণ হচ্ছে প্রতিবাদটা হয়ে গেছে সিলেক্টিভ। প্রতিবাদের সঙ্গে একটা রাজনীতির আঙ্গিক জড়িয়ে গেছে। তো এটা খুব একটা সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। মৃত্যুই, অপরাধ অপরাধী। সিপিআইএমের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো পঞ্চায়েত নির্বাচনে। বিজেপি রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে। সিপিআইএমের কর্মী খুন হয়েছে, আমরা প্রতিবাদ করেছি। আজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যালঘু মারা যাচ্ছে, যারা সংখ্যালঘু বিরোধী বিজেপি বলে প্রচার করেন, এবং সংখ্যালঘুদের মধ্যে আমাদের পেনিট্রেশন কম। সংখ্যালঘু কেন্দ্রে আমরা ভোট পাই না, বুথে 5টা 6টা করে এই নির্বাচনেও, কালীগঞ্জের নির্বাচনে ভোট পেয়েছে। আমরা তাদের কাছে প্রশ্ন করছি যে আয়নার দিকে তাকিয়ে নিজেদের প্রশ্ন করুন গত 11 বছরে কি পেয়েছেন। নিজেদের কাছে প্রশ্ন করুন যে গুজরাটের মুসলমান যেভাবে আছেন, তাদের আর্থসামাজিক অবস্থা আর আপনাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে ফারাকটা কোথায়? মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই তামান্না বলে যে মেয়েটিকে চলে যেতে হলো, তার আগে 11 জন শিশু এবং কিশোর প্রাণ হারিয়েছেন শুধুমাত্র বোমার আঘাতে। কেউ স্কুলের শৌচাগারে গিয়ে ব্লাস্টে মারা গেছে, কেউ বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে মারা গেছে। চারিদিকে একটা বোমার বাজার তৈরি হয়ে গেছে, কারণ তৃণমূল জনভিত্তি হারিয়ে বোমা ভিত্তিটাকে বেছে নিয়েছে। তামান্নার দিকে বোমটা ছোড়া হয়েছিল, তার কারণটা কি? কারণ হচ্ছে ওই পরিবারটি, ওই অঞ্চলে প্রতিষ্ঠিত যে তারা তৃণমূল বিরোধী, তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেই জন্য ভীতি প্রদর্শনের জন্য এই কাজ করা হলো। দক্ষিণ 24 পরগনার একজনকে মুখ্যমন্ত্রী তার সরকারি সভায় তিনি পুলিশের উপস্থিতিতে বোমাবাজ দুষ্কৃতী বলে প্রতিষ্ঠিত করে দিলেন, চিহ্নিত করে দিলেন, আর তাকেই তিনি বিধানসভার টিকিট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি বানালেন, বিধানসভায় নিয়ে এসেছেন। তাহলে তারপরে আপনারা কি প্রত্যাশা করেন? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে বিজেপির যেটা ধর্ম, সেই ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম, একদম, তাহলে এ রাজ্যে তো স্বাভাবিকভাবেই মৌলবাদের কাছে তো প্রশাসন আত্মসমর্পণ করবেই। আর আমরা বিজেপি চাই যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন সমান্তরালভাবে একই রাস্তা দিয়ে যাক, কিন্তু আজকে সেই পরিস্থিতি তো রাজ্যে নেই। রাজ্যে দুর্গাপুজো করবার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে, বহু ক্ষেত্রে ঘটনা আছে। কালী পুজোর প্যান্ডেল আক্রান্ত হচ্ছে। আপনি বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে যে শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকার উপরে থুতু ফেলছে। শ্রীমতী গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী, আজকে তার নামাঙ্কিত যে লাইব্রেরি 70,000 বইকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি এটা ধারাবাহিক মানসিকতাটা দেখেন, তাহলে দেখবেন যারা তক্ষশিলা, বিক্রমশিলা কিংবা নালন্দাকে ধ্বংস করে তার বই জ্বালিয়েছিল, তারাই কিন্তু সেই মানুষগুলোই আজকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিকে, কালচারাল অ্যাসোসিয়েশনকে ধূলিসাৎ করে দিল, 70,000 বই জ্বালিয়ে দিল। আবার সেই মানসিকতার মানুষই আজকে মুর্শিদাবাদে গিয়ে তারা সেখানে আক্রমণ করে হিন্দুদের বাড়িতে তাদের যে ছাত্রছাত্রী আছে তাদের বইগুলোকে জ্বালিয়ে দিল। বাংলাদেশে আগের দিনে যে শিক্ষকের কাছে ছাত্র পড়েছে, পরের দিন তাকে গাছে বেঁধে রেখে তাকে পেটানো হচ্ছে জুতো দিয়ে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলেন। আর আমরা মুর্শিদাবাদে দেখতে পেলাম যে মাস্টারমশাইয়ের কোচিং ক্লাসে আগের দিন পর্যন্ত যে ছাত্ররা এসেছেন, পরের দিন তারা হাতে তলোয়ার নিয়ে তাকে আক্রমণ করছে। মানে সেই একদম সেম উগ্র মানসিকতাটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, শিশু মনে ঢুকেছে, এবং এটাকে ঢুকতে দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সাধারণ মানুষ এর জন্য রাস্তায় নামেনি, পুলিশ সুমোটো কোনো অ্যাকশন করেনি। কলকাতার 12 কিলোমিটার দূরে দাঁড়িয়ে প্রকাশ্যে বলা হচ্ছে ধর্মীয় সভায় যে এই নদী আমাদের, এই পাহাড় আমাদের, এই জমি আমাদের, এই বাড়ি আমাদের, কুতুব মিনার আমাদের, তাজমহল আমাদের, এই ভিক্টোরিয়া আমাদের, এগুলো সব আমাদের ছিল। আজকে এই গোটা ভারতবর্ষ আমাদের ছিল।
আমাদের হাত থেকে ব্রিটিশ কেড়ে নিয়ে হিন্দুদের কাছে দিয়ে চলে গেছে, আমাদের এগুলো ফিরে পেতে হবে। এরপরে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয়, যখন অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগেশন চলেছে, হেড স্পিচ চলেছে, যে পুলিশকে তো সুমোটো অ্যাকশন নিতে হবে। আর আমাদের যে রাজনৈতিক বিজেপির লড়াই, সেটা কোনো ব্যক্তি চরিত্র কে কলঙ্কিত করার লড়াই নয়, কালিমালিপ্ত করার লড়াই নয়, বা ব্যক্তিগত আক্রমণের লড়াই নয়, কোনো ব্যক্তি বিশেষের উপরে আক্রমণের তীর শানানোর লড়াই নয়। আমাদের লড়াই সম্পূর্ণ একটি রাজনৈতিক অবস্থান, একটি নীতির বিরুদ্ধে, একটা কর্মসূচির বিরুদ্ধে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গই রাখতে হবে, পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় সেইটার লক্ষ্যে। এবং সেই লক্ষ্যে আমরা অনড়, এবং পশ্চিমবঙ্গবাসীও অনড়। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। শ্রমিকদা, একটা বিষয় স্পষ্ট, যে যতবার আপনার সঙ্গে কথা বলি একটা বিষয় খুব স্পষ্ট করে আপনি বুঝিয়ে দেন, বলে দেন। এক হচ্ছে বিজেপি কোন আদর্শে বিশ্বাসী, কোন জায়গা থেকে বারবার করে বিজেপির আন্দোলন লড়াইটা চলেছে, এবং এখনো পর্যন্ত লড়াইটা কাদের বিরুদ্ধে আপনি খুব স্পষ্ট করে বলে দেন। এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই দেশ বহুত্ববাদীর দেশ, তার সঙ্গে পশ্চিমবঙ্গে কোন ধরনের বাইরের বাংলাদেশি কালচার নিয়ে আসা হচ্ছে, কি ভয়ঙ্কর, কাদের কাছে সমর্পণ করছে প্রশাসন। আমার একটা বিষয় প্রশ্ন, এই মত অবস্থা থেকে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের, মানে শুরু থেকে তার যদি জার্নি দেখি আমি, শুরু থেকে তার আদর্শ, তার ভাবধারা, যেটা নিয়ে আপনি এখনো কথা বলেন, আমি আবারও বলছি যে আপনার সঙ্গে কথা বলে সেটা বারবার খুব স্পষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে যে আদর্শ বুকে নিয়ে, যে সময়তে রাজনীতির এতটাও পরিসর ছিল না, যে সময়তে নির্বাচন থেকে অনেক অনেক দূরে আপনারা ছিলেন, সেই সময় তো শুধুমাত্র আদর্শটাকে সঙ্গে নিয়ে আপনারা একদম শূন্য থেকেও, ছোট জায়গা পরিসর থেকে আপনারা একই জায়গা থেকে অনড় রয়েছেন। আমার একটাই প্রশ্ন, আজ শেষ প্রশ্ন, এই সময় দাঁড়িয়ে যে পরিসর রয়েছে, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, সামনে আর মাত্র হাতে গোনে কটা মাস 2026-এর নির্বাচন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির নতুন রাজ্য সভাপতি, তার কাছে কি মনে হয় কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি চ্যালেঞ্জের হতে পারে, বা কোন কোন জায়গাগুলো নিয়ে সব থেকে বেশি কাজ করার দরকার, কোন কোন বার্তাগুলো তৃণমূল স্তরের মানুষের কান পর্যন্ত পৌঁছানো দরকার হবে এই সময় এই রাজ্যের বর্তমান পরিবেশে? দেখুন, আমরা সমাজের সর্বস্তরে বার্তা দিতে চাই। আমরা ভারতীয় মুসলমানদের এটা বলতে চাই যে এই দেশটা আপনাদের দেশ বলে আপনারা মেনে নিয়েছিলেন, সেজন্যই আপনারা পাকিস্তানে যাননি, ভারতবর্ষে আসেন। আগামী দিনে আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা হচ্ছে ইভিএম মেশিন। ঠিক। আপনি ভোট দেওয়ার আগে একবার চিন্তা করবেন যে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি পাথর থাকবে না বই থাকবে, আপনাদের ছেলে মেয়েদের হাতে কি তরোয়াল থাকবে না পেন থাকবে, আপনাদের গ্রামগুলো সংঘর্ষমুক্ত থাকবে কিনা, এই বার্তা থাকবে। আমরা বার্তা দিচ্ছি মানে সমস্ত উদ্যোগপতির কাছে, শিল্পপতির কাছে, যারা নতুন করে ব্যবসা করতে চান, সেই শিক্ষিত যারা ছেলেমেয়েরা যারা স্টার্ট আপে করতে চাইছেন তাদের কাছে, যে পশ্চিমবঙ্গে কে একটা বিনিয়োগের উপযুক্ত রাজ্য বিজেপি বানাতে চায়, এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকে কোনো ইসলামিক রিপাবলিক হতে বিজেপি দেবে না। এটা আমাদের ঘোষিত অবস্থান। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলোকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না, বঞ্চিত হচ্ছেন প্রান্তিক মানুষ। প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভ বা তৃণমূল কংগ্রেস যেখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, আমরা সেটাকে দূরে সরিয়ে দেব। মানুষ যদি বার্লিন ওয়ালকে ভেঙে ফেলতে পারে, তাহলে মানুষ এই স্বৈরাচারী, অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দেবে। এবং বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন এটা, যে এই নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই, এই নির্বাচন মানুষের হাতে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বেশ, অনেক ধন্যবাদ সুমিতদা, থ্যাংক ইউ সো মাচ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।